দারুণ একটা অনুভূতি। আমি মনে হয় খুব ভাগ্যবান আসলে আমি যেটা বলব যে এত বড়, বড় শিল্পীদের মানে তাদেরকে অ্যাপ্রোচ করেছি, গল্প শুনিয়েছি এবং মানে এটা ভাগ্য ছাড়া আর কি বলবো আরকি। আমি কে? আমাকে কে চেনে? আর হুম, তখন তো আরো প্রশ্নই আসে না। মানে না তখন যখনকার কথা বলছি রাইট, রাইট, আমি রাইট। মাস্টার্স এর স্টুডেন্ট একজন আরকি। জীবনে কিছু বানাই নাই। তো এটা কি হয় এরকম মানে কিন্তু জানি না কেন কি আমার সৌভাগ্য যে তাদের সান্নিধ্য পেয়েছি। পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা সেখানেও আমাদের বাঙালি দর্শক কিন্তু আছে ওপারের। তো রাইট। ৩০-৩৫ কোটি কিন্তু পৃথিবীব্যাপী বাঙালি দর্শক আছে আমাদের। আচ্ছা। তা এই যে এটা তো পৃথিবীর জনসংখ্যার একটা মানে ১০ ভাগের ১ ভাগ তো বাংলা বা ১২ মানে একটা বড় অংশ তো বাংলা ভাষাভাষী। তো এই হুম, হুম। সুযোগটা কেন আমরা নিচ্ছি না আরকি। নিচ্ছি না আমি জানি না কেন। কিন্তু এটার আমার মনে হয় যে একটা বিরাট সুযোগ আছে। মানে কর্পোরেট কোম্পানি গুলোকে এগিয়ে আসার তারা আসলে এগিয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনার এই স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত না হবে। তো আমার মনে হয় যে এই যে আগেই এটা আসলে দোষ দিয়েও লাভ নাই আরকি। এই যে আপনি বললেন যে সবাই ছবি না বানালে কিভাবে হবে আরকি। অনিয়মিতভাবে ছবি বানালে আসলে তো হবে না আরকি। মানে হুম, হুম। যখন এই যে আমাদের যারা প্রতিভাবান পরিচালকরা নিয়মিত ছবি বানাবে, আমার মনে হয় যে মানে এটা খুব দ্রুতই কারণ কি ব্যবসার নিয়ম কি? আপনি এখানে প্রফিট দেখবেন ওখানে লোক ইনভেস্ট করবেই। রাইট। বাংলাদেশের নিয়ম তো আরো বেশি। আপনি যদি একটা দর্জির দোকান দিয়ে আপনার দোকানের এলাকায় একটা দর্জির দোকান আপনার চলতেছে, পাশে আরেকটা দর্জির দোকানই কিন্তু দিবে আরকি। বাহ! মানে এতগুলো তারকার প্রতি আস্থা রাখা বা আপনার প্রতিও আস্থা রাখা তাদের, এটা তো একদিনে তৈরি হয় না একজন নির্মাতার। রেফারেন্স লাগে। সো ওই রেফারেন্স এর জন্য আপনার কাইজার নির্মাণ করতে হবে। কাইজার তো অসাধারণ একটা কাজ আপনার এবং অন্যান্য থ্যাংক ইউ, কাজগুলো থ্যাংক যে ইউ, আপনি থ্যাংক তৈরি ইউ। করেছেন, এটা করতে আপনার মানে এই আস্থাটা তৈরি করতে আসলে একজন নির্মাতার কি প্রসেস দিয়ে এগোতে হয়? ধরেন হুট করে তো একজন সুপারস্টার একজন নতুন নির্মাতাকে সময় দেয় না বা বিশ্বাস করতে চায় না। ও হয়তো সুন্দর গল্প বলে কফি শপে কিন্তু ও হয়তো আমি অনেককে শুনেছি। মানে আমি জয়া ভাইকে প্রশ্ন করেছি যে, "আপনি যখন নতুন নির্মাতা আপনার সাথে গল্প বলে তখন কতটুকু বিশ্বাস করেন?" আমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারি যে ও পারবে কিনা। তা এখন এই যে একটা পরীক্ষা দেয়া, আপনি এতদিন পরে হয়তো আপনি একটু বলছেন। এই পরীক্ষাটা কতদিন লাগে আপনার বিবেচনায় আপনার জার্নিটা কেমন ছিল ছোট করে যদি বলেন? আমার ১ম জার্নিতে যে জয়াপারের কথা বললেন, আমার যখন ফিরে এসে বেহুলাতে উনিই প্রধান চরিত্র ছিলেন। আমার মনে আছে আতিক ভাই আমাকে জয়াপার সাথে কানেক্ট করিয়ে দেন। আমি তো ব্যক্তিগতভাবে চিনতাম না। আমি তখন বয়সও অনেক ছোট। সেটা হ্যাঁ, ২০০৯ সাল ৮ সালের কথা বলছি। তো আমি আপুর বাসায় গেলাম এবং গল্পটা বললাম। অ্যান্ড আপু কিন্তু তখনই সেদিনই রাজি হলেন। সাথে, সাথে আরকি। এখন আপু এটা তো আর জানতাম না যে মুখ দেখে বুঝতে পারছেন। এখন তো আমি সেটা প্রশ্ন আপনার কাছ করেছি থেকে বললাম তো। হ্যাঁ, জানলাম। যে অ্যান্ড আর আরেকটা মজার বিষয় ছিল তখন হ্যাঁ, ধরেন কথায় মামুনুর রশিদ ভাইয়ের অফিসে গেলাম। তো মামুন ভাই আমাকে বলতেছে যে, "আচ্ছা তানিম তোমার এখানে কারা, কারা অভিনয় করছে?" তো আমি এইরকম বিরাট লিস্টটা দিলাম। বলে উনাদের কাউকে আসলে বলি নাই যে এরা কারণ সবাই তো কনফার্ম করে নাই আরকি। কিন্তু আমি ওটা হুম, মুখে দিয়ে বলি নাই আরকি। বলছি যে, হুম, "হ্যাঁ, এনারা আছেন আরকি।" তো ভাবছে যে মনে হয় এরা আছে তাহলে চলো, চলো করি আমরা সবাই। তো যাই হোক সেটা অ্যা দারুণ একটা অনুভূতি। আমি মনে হয় খুব ভাগ্যবান আসলে আমি যেটা বলব যে এত বড়, বড় শিল্পীদের মানে তাদেরকে অ্যাপ্রোচ করেছি, গল্প শুনিয়েছি এবং মানে এটা ভাগ্য ছাড়া আর কি বলবো আরকি। আমি কে? আমাকে কে চেনে? আর হুম, হুম। তখন তো আরো প্রশ্নই আসে না। মানে না যখনকার কথা বলছি রাইট, রাইট, আমি রাইট। মাস্টার্স এর স্টুডেন্ট একজন আরকি। জীবনে কিছু বানাই নাই। তো এটা কি হয় এরকম মানে কিন্তু জানি না কেন কি আমার সৌভাগ্য যে তাদের সান্নিধ্য পেয়েছি। এই যে তারকাদের প্রতি আস্থা রাখা বা এই যে এই বিষয়টা বলছিলেন যে মামুন ভাই আপনাকে বলছিল যে না ঠিক আছে। সো এটা একটু সময় লাগে। মানে ফিল্ম তৈরি করতে বা এদের ম্যাচুরিটি এদের সাথে আস্থা রাখতে জি, একটু জি। সময় লাগে প্রত্যেক আর নির্মাতার। সততা আমার মনে হয় যে আপনি যদি আপনার কাজের ব্যাপারে সৎ থাকেন আরকি এবং আত্মবিশ্বাসী হন, আমার মনে হয় যে এটা মানে সেটাই সবথেকে জরুরি আমার মনে হয় আরকি। আচ্ছা, আচ্ছা। আপনি আপনার তানিম কাজের ব্যাপারে সততা এবং আত্মবিশ্বাস। একদমই। তার মানে আমি ঠিক এভাবে বলব না যে ঠিক আছে আপনারা উম ফিল্মি কিছু নির্মাতা আছেন, কিছু ওটিটি থেকে নির্মাতা উঠে আসছেন। এই ডিভিশন এখন আর নাই। এখন আসলে আপনারাই আ খুব ফিল্ডে খুব অ্যাগ্রেসিভলি রয়েছেন। কিন্তু তার ক্ষেত্রে বলতে চাই যে ধরেন কোন ছবি ওয়ার্ক করে না। আমি প্রায় সময় বলি যে আপনারা প্রচুর মেধাবী কিন্তু
ফিল্মের ক্ষেত্রে আপনারা প্রচুর অলস। অলস অলস বলতে আমি যেমন অমিতাভ রেজাকে বলি, উনি আরো ১০ টা ছবি এর মধ্যে দেওয়ার উচিত ছিল। মেজর রহমান একদম। সুমন হাওয়া ছবি এত ব্লকবাস্টার যাবার পর অবশ্যই তার ছবির ২ টো ছবির ঘোষণা, আরো একটা ছবি রিলিজ দেওয়ার উচিত ছিল। মানে একজন সাধারণ দর্শকের অ্যাসপেক্ট থেকে বলি যে তাইলে তাইলে ভাই আপনারে এত মানুষ দেখে আপনারে যে এত এনকারেজ করলাম আমরা, টাকা দিয়ে হলে গেলাম যে আরেকটা ছবি পাবো বইলা। তো আপনি আবারও আয়েশি ভঙ্গিতে চলে গেলেন। তো এটা আপনি যেভাবে ব্যাখ্যা দেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে অবশ্যই ফিল্মটা তো রিস্কি। আপনি সংসার চালাতে হয়, আপনার অন্য সবকিছু দেখতে হয় জি। সবারই। তো বাংলাদেশের অ্যাসপেক্ট থেকে শুধুমাত্র নির্মাণ করে টিকে থাকাও তো একটা যুদ্ধ। তো ফিল্মটাকে সত্যিকার অর্থেই আপনি পণ করে বলতে পারেন আজকে যে, "না ঠিক আছে ভাই, আমি প্রতি বছর একটা ছবি দিয়ে যাবোই।" মানে এই জায়গাটা থেকে দাঁড়ানোর জায়গা তৈরি হয়েছে? তামিম-নুরও তো তৈরি হয়ে যাওয়ার কথা। ব্র্যান্ড ভ্যালু তো আমি তৈরি আমি তারেক ভাই, আমি সিনসিয়ারলি মনে করি, আমারটা আমি বলছি, আমি আগামী রোজার ঈদে ছবি নিয়ে আসতে চাই। মানে কারণ হচ্ছে যে, মানে আমি যখন এই ছবিটা বানাতো, মানে একটা জেদ থেকে তো বানানো, এবং আসলে আমি ৫ বছর আর কি করব সেটা ভেবেই আসলে আমি কাজ শুরু করেছি। দারুণ। জি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের মাল্টিপ্লেক্স, আমাদের ইন্ডাস্ট্রি এখনো খুবই ছোট, কিন্তু এর মধ্যে আসলে আমাদের সেই সুযোগটা আছে অন্তত বছরে একটা ছবি বানানোর, আমি মনে করি। এবং এটা তো আমার পেশা, আমি না বানালে অন্য কি করতে পারি? মানে আর আরেকটা জিনিস, সেটা আমারও একটা আক্ষেপের জায়গা যে অমিতাভ ভাইয়া বা গিয়াসউদ্দিন সেলিম ভাই, উনারা তো অসাধারণ সব, মানে শিহাব শাহীন ১২ ভাবা বছর যায় পর না আমার আর কি, দাগি করল। শিহাব ভাই, হ্যাঁ। তাই না? কিন্তু উনারা কিন্তু রেগুলার ছবি বানালেন না। এটা আসলে আমার কাছেও খুব, হয়তো উনারা যে ওই সময়টাতে কিন্তু হয়তো এখনকার মতো যেরকম মানে অনেক মাল্টিপ্লেক্স এগুলো ছিল না। এটাও একটা কারণ হতে পারে আমার মনে হয় যে, মানে কারণ ব্যবসায়িকভাবেও তো একটু বেনিফিটেড হওয়ার ব্যাপার আছে আরকি। মানে যেটা হয়তো অনেক ক্ষেত্রে তখনকার হ্যাঁ, সময়ে মানে কিন্তু হল আমি ছিল আমি কম, এবং মানে রাইট। সবকিছু মিলিয়ে হয়তো ওটা হয়েছে। মানে আমি যদি ধরেন আমরা দুজন আজকে ফিল্ম ডিসকাশন যেহেতু করছি, আমি অতটা বুঝি না হয়তো। কিন্তু আমি ধরেন ফিল্মের যে বাজারটা তৈরি হচ্ছে, নেপালি ফিল্ম, পাকিস্তানি ফিল্ম, অন্যান্য ফিল্মের সারা ওয়ার্ল্ডে যে মার্কেট তৈরি হয়েছে, ধরেন এই জি, যে ১ ঘন্টার ইউটিউব নাটক, ২ ঘন্টার টেলিফিল্ম, এইসব আবর-যাবর এই মানে আ জনরা, এতো একমাত্র বাংলাদেশেই সম্ভব। মানে কিন্তু দিনের পর দিন অনেক মেধাবী নির্মাতা করতে হইছে। কিন্তু এটা তো রিকগনিশন হয় না কখনো। এটা আমরা দেখে মজা পাচ্ছি। কিন্তু বাংলাদেশের ফিল্ম ফ্র্যাটার্নিটিতে এটা কোনো কিছুতে বিশ্ব মানচিত্রে কোনো কিছু দাঁড়ায় না। আপনার ২-৩ টা ফিল্মই হয়তো মা সারা ওয়ার্লডে বাংলাদেশকে জি, বহন করবে। তো ওই জায়গা থেকে ধরেন কোন ছবি ফেইল করবে, কোন ছবি উৎসবের মতো হিট হয়ে যাবে, কোন ছবি একদম। মাঝামাঝি করবে। তো ওই দমটা উম আ কিভাবে রাখেন? কিংবা ধরেন এর বাইরে ধরেন অনেকগুলো সিন্ডিকেট থাকে, পলিটিক্স থাকে, হল পাওয়া যায় না। একটু আ বড় প্রযোজনা সংস্থার কাছে ফাইট করতে হয়। আপনি যে হুম। সবসময় চরকিকেও কাছে পাবেন সেটাও তো না। তো ওই ফাইটটা আপনি কতটুকু অ্যাবজর্ব করতে পারেন বা করতে পারবেন এটা বলে মনে এটা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসলে। শুধু তো সিনেমা বানালেই হলো না, সেটার না? প্রমোশন, সেটার পরিবেশনা, সেটার ডিস্ট্রিবিউশন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানেও আপনি যেরকম বললেন, নানা রকম আ সমস্যা আছে আরকি। তো আমার কাছে মনে হয় যে এখানে আসলে আমাদের কিভাবে আমরা আরো ইকুয়াল ফেয়ার চান্স তৈরি করতে পারি সবার জন্য আরকি। সেরকম নীতিমালা তৈরি করাটা খুব জরুরি আরকি। এবং রাইট। স্বচ্ছতা এবং জবাবদিহিতা, যেটা আমাদের সমাজে তো আসলে একটা জায়গাতে তো আসবে না, কোন জায়গায় না থাকলে তো, মানে এটা সব জায়গাতেই আসলে হুম, থাকা উচিত আরকি। এবং আমাদের রাইট। এখানেও এই ট্রান্সপারেন্সি এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাকাউন্টেবিলিটি খুবই গুরুত্বপূর্ণ একটা ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড় করানোর জন্য। এবং যখনই আপনি এই ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারবেন, দেখবেন যে কর্পোরেট কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করবে। আমাদের এখানে কিন্তু বিরাট বড় ফিল্মের বাজার, আমরা যদি হুম, জনসংখ্যার হুম। হিসেব করি। এবং বিশাল। আমাদের যেই এখনো তো ইনকাম ক্যাপাসিটিও তো অত খারাপও না আরকি, মানে হুম, হুম। বাংলাদেশে যদি আমরা হুম, বলি হুম, মানুষের হুম। আয়ের, হ্যাঁ, ক্রয় ক্ষমতা। আবার পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, সেখানেও আমাদের বাঙালি দর্শক কিন্তু আছে ওপারের। তো রাইট। ৩০-৩৫ কোটি কিন্তু পৃথিবীব্যাপী বাঙালি দর্শক আছে আমাদের। আচ্ছা। তা এই যে এটা তো পৃথিবীর জনসংখ্যার একটা মানে ১০ ভাগের ১ ভাগ তো বাংলা বা ১২, মানে একটা বড় অংশ তো বাংলা ভাষাভাষী। তো এই হুম, হুম। সুযোগটা কেন আমরা নিচ্ছি না আরকি? নিচ্ছি না, আমি জানি না কেন। কিন্তু এটার আমার মনে হয় যে একটা বিরাট সুযোগ আছে। আ বা মানে কর্পোরেট কোম্পানি গুলোকে এগিয়ে আসার। তারা আসলে এগিয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনার এই স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত না হবে আরকি। মানে একটা ব্যাংক, কথার কথা আমি বলছি আরকি। সে যখন বক্স অফিস পাবে আরকি, সে যখন প্রতি মুহূর্তে ট্র্যাক করতে পারছে, আচ্ছা এই সিনেমার এতগুলো টিকেট বিক্রি হচ্ছে, এত টাকা আয় করছে।
তো তখন একটা ব্যাংক কিন্তু আপনার ছবিতে ইনভেস্ট করে উইলিংলি, সে যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে পারে ব্যাংকে করবে না কেন, মানে ছবিতে করবে না কেন? বিজনেসটা ভাইবল হলে, যদি দেখতে পারে এক্স্যাক্টলি, দেখতে পারলে। এবং তার জন্য প্রয়োজন কিন্তু ট্রান্সপারেন্সি। তো এবং এই ট্রান্সপারেন্সি সিনেমাতেও আবার একই সাথে ব্যবসা, আপনার কোন ছবি চলবে চলবে না এটা কিন্তু হচ্ছে দর্শক নির্ধারণ করে দেয় দিনের শেষে আর কি। এবং সেই অনুযায়ী তার শো কয়টা পাবে না পাবে, হল পাবে, তা নির্ধারিত হয়। কেউ নিশ্চয়ই, আমার মনে হয় না কোনো হল মালিক একটা ছবি চলছে কিন্তু তাকে বেশি হল দিবে না আর কি, তার ব্যবসার ক্ষতি করে, এটা তো অসম্ভব, এটা তো কখনই হবে না আর কি, তাই না? কিন্তু মানে এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু প্রয়োজন আসলে আমার মনে হয় যে স্টার সিনেপ্লেক্স ছাড়া লায়ন, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, একজন প্রযোজকের জায়গা থেকে এখন বলছি যে বাকিরা কিন্তু সেই ট্রান্সপারেন্সি কিন্তু নাই, মানে একদমই নাই, এটা সত্য। মানে তো সেই ট্রান্সপারেন্সিটা যদি আসে তাহলে কিন্তু আমাদের বাজার আরো অনেক বড় হবে আর কি, এবং আমাদের ছবির বাজেট স্বাভাবিকভাবে আরো বেড়ে যাবে, মানে খুবই মানে সে যৌক্তিক নিয়মেই। রাইট, খুবই সুন্দর করে বললেন। সো এই জায়গা থেকে অনেকেই বলছেন, এবং বলাটাও উচিত, বলতে বলতে হয়তো বিষয়টা একটা জায়গায় দাঁড়াবে। কিন্তু ধরেন আমরা প্রায় সময় বলি যে ধরেন লগ্নিকারীকে বাংলাদেশের প্রপার প্রডিউসার নাই, মানে আমরা তো প্রডিউসার বলতে ভাবে টাকা পয়সা নিয়ে বসে থাকে, প্রডিউসার তো ব্যাপারটা তো একদমই সেটা না, একদমই সেটা না, এটা তো এক ধরনের মূর্খ আলাপ। সো প্রপার প্রডিউসারটা কতটা জরুরি? ধরেন সত্যিকার অর্থে তো বিশ্বে ফিল্মের বাজারটা, মানে ফিল্মের যে ব্যবসা অনুযায়ী ফিল্মটা তো বিশাল। ধরেন মালায়ালাম ইন্ডাস্ট্রি ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, কিন্তু এখন 300-400 কোটি টাকা ছবি বানাচ্ছে। তার মানে কি এটা একটা বড় বাজার। বা বাংলাদেশ বা সারা বিশ্বে কোন ব্যবসা করে আপনি 20 কোটি টাকা ইনভেস্ট করে আপনি 200 কোটি টাকা লাভ করতে পারবেন, তাও এক বছরের মধ্যে, তাড়াতাড়ি আর কি, এত অল্প সময়ের মধ্যে, উইদিন 1 ইয়ার। তো এটা তো একটা বিশাল বিজনেস। তো এই বিজনেস ভায়াবিলিটি বাংলাদেশে ধরেন 1000 কোটি টাকার মালিক তো অনেক আছে, কিন্তু এই যে 1000 কোটি টাকার ইন্ডাস্ট্রিয়ালিস্ট কে কেন আপনারা বিশ্বাস করাতে পারেন না যে ঠিক আছে, আপনি মরিচের গুঁড়া নতুন কোম্পানি ছাড়ার আগে আপনি ফিল্মে এই টাকাটা আগে ইনভেস্ট করেন, দেখেন এই ছবিটা। তো ওই দিনটা কবে আসবে? কারণ মূল ব্যবসায়ীদের হাতে ব্যবসাটা না গেলে তো ব্যবসাটাও খুব বেশি দাঁড়ায় না। রিলায়েন্স আছে, বড় বিগ জায়ান্ট কোম্পানি সারা ওয়ার্ল্ডে ফিল্মে ইনভেস্ট করতেছে। একমাত্র বাংলাদেশে যারা একটু নায়িকাকে ভালোবাসে বা একটু শিল্প চর্চা করে, কিংবা মনে হইলো যে না ঠিক আছে আমার শালি কোনো একদিন নায়িকা হইতে পারে, কিংবা তাই আমি একটু ইনভেস্ট করে দেখি, এর বাইরে আসলে কোন রকম মানে খুব বেশি একদম কোর ব্যবসা করতে আসছে খুব কম, হাতে গোনা। তো এই চিত্র কবে পাল্টাবে তানিম? এটাই আসলে ভাই দেখেন যে মানে আমরা ইন্ডিয়াতেই তো দেখি সব বড় বড় মাল্টিন্যাশনালরা সব ইনভেস্ট করে বসে আছে হাজার হাজার কোটি টাকা, এবং সেটা তো মানে কর্পোরেট ইনভেস্টমেন্ট তো আর এরকম একটা ছবি নিয়ে কেউ চিন্তা করে না 5 বছর 10 বছর সে এতগুলো ছবি করবে, এই ওভাবে চিন্তা করে ইনভেস্টমেন্ট গুলো হয়। তো আমার মনে হয় যে এই যে আগেই এটা আসলে দোষ দিয়েও লাভ নেই আর কি। যে আপনি বললেন যে সবাই ছবি না বানালে কিভাবে হবে আর কি, অনিয়মিত ভাবে ছবি বানালে আসলে তো হবে না আর কি। মানে যখন এই যে আমাদের যারা প্রতিভাবান পরিচালকরা নিয়মিত ছবি বানাবে, আমার মনে হয় যে মানে এটা খুব দ্রুতই, কারণ কি ব্যবসার নিয়ম কি, আপনি এখানে প্রফিট দেখবেন ওখানে লোক ইনভেস্ট করবে। বাংলাদেশের নিয়ম তো আরো বেশি, আপনি যদি একটা দর্জির দোকান দিয়ে আপনার দোকানে এলাকায় একটা দর্জির দোকান আপনার চলতেছে, পাশে আরেকটা দর্জির দোকানই কিন্তু দিবে আর কি। এটাই তো বাংলাদেশের নিয়ম। তো কাজেই আমাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু আসবে, অবশ্যই আসবে, যদি আমরা হচ্ছে যে ছবি বানাতে থাকি এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা যেটা বলছি, যেটা মানে একদমই মেনটেন করা হচ্ছে না, দুইটা উদাহরণ বাদ দিয়ে আমি বলবো আর কি, তাহলে কিন্তু এটা কেন করবে আর কি। আপনি একটা কর্পোরেট কোম্পানি, তারা তো সেই নিয়ম অনুযায়ী তো চলতে হবে আর কি, তাই না? আপনি আজকে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিলেন বা আপনি একটা বিস্কুটের ফ্যাক্টরি দিলেন, ওখানে তো সব হিসাব কিতাব তো সব পরিষ্কার আর কি, ট্যাক্সেশন সবকিছু তো কিন্তু পরিষ্কার থাকে, বা একটা পাওয়া যায়। আমাদের এখানে এটা পাওয়া যায় না আর কি। আর আমাদের এখানে প্রডিউসার বলতে আপনি যেটা বললেন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্রডিউসার মানে শুধু টাকা কেন দিবে, এটা তো অসম্ভব একটা ব্যাপার। প্রডিউসার যদি দেয় 5 টাকা, আরো 95 টাকা সে জোগাড় করে অন্যদের কাছ থেকে, এক নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে সে হচ্ছে কিউরেটর একই সাথে আর কি, এবং ছবিটার ওনার। একজন প্রডিউসার কিন্তু বুঝতে পারতে হবে যে কোন ছবিটা চলবে চলবে না, বা ছবি সম্পর্কে তার মানে প্রবল মানে পরিচালকের থেকে বেশি জ্ঞান থাকা লাগবে আর কি, ডেফিনেটলি একজন প্রডিউসারের আর কি। আদারওয়াইজ তো মানে ওই আন্দা উন্দা প্রডিউস করে তো লাভ নেই, এবং সেটা বেশি দূর আগাতেও পারবে না আসলে আর কি। সেরকম প্রডিউসার আসলে আমাদের দেশে খুবই অভাব, হয়তো আগে এক সময় ছিল, কিন্তু এখন হয়তো এখনো আছে। আমাদের শাকিল ভাই আছে, উনি আমি বলবো যে
মানে এই সময়ের মধ্যে শিক্ষিত এবং একজন প্রডিউসার আর কি, সেই যে প্রডিউসারের কথা আপনি বলছেন আমার দেখা উনি।